আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকের এই লাইভ আলোচনায় আলোচনা করছি পুরুষত্বহীনতা, যেটাকে ইরেকটিয়াল ডিসফাংশন বা ইম্পটেন্সি সংক্ষিপ্তভাবে ইডি বলা হয়। আশা করি আলোচনাটা যদি সম্পূর্ণ শোনেন, ছেলে মেয়ে, নারী পুরুষ উভয়ের উপকৃত হবেন বলে আমি আশা রাখছি। প্রথমেই বলে নিই, আমি যত সহজে আলোচনা করছি এতটা সহজ নয় ইম্পোর্টেন্সি চিকিৎসা করা। ইম্পোর্টেন্সি চিকিৎসা করা এতটা সহজ নয়, কিন্তু আলোচনাটা করা খুব সহজ। ঔষধ যতটা রোগী খাবে তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে রোগী কতটা বুঝবে। পুরুষত্বহীনতা, ইম্পোর্টেন্সি, ইডি শুধু এটা যে পুরুষ কেন্দ্রিক তা নয়, মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যেও থাকতে পারে, হতে পারে, হচ্ছে, হবে। তাদেরকেও বুঝতে হবে। ওষুধ যতটা গুরুত্ব দিয়ে খাবেন তার থেকেও কি গুরুত্ব সহকারে বুঝতে হবে। দুজনের মধ্যে সমন্বয় তৈরি করতে হবে, দুজন দুজনকে বুঝতে হবে, তবেই এই ইডি থেকে উত্তীর্ণ পাওয়া সম্ভব, লাভ করা সম্ভব। অন্যথায় আমিও সোশ্যাল মিডিয়ায় কথা বলছি, এখন আপনারা দেখছেন সরাসরি, অন্যরাও কথা বলে, বিভিন্ন ধরনের চোখ ধাঁধানো অ্যাড দিয়ে থাকে, যেগুলোতে কেউ ৩০ মিনিট, ৪০ মিনিট, ২ ঘন্টা, ১.৫ ঘন্টা, ৩ ঘন্টা বিভিন্ন ধরনের কথা বলে থাকে। কেউ বা পয়সার বিনিময়ে বলে, কেউ বা ফিজিক্যালি অত্যন্ত ফিট থাকে, হেলদি থাকে, ফলে এরকম সময় পেয়ে থাকে। এখন কথা হচ্ছে, পুরুষত্বহীনতা আসলে কি? ফার্স্টে আমাদেরকে এটা বুঝতে হবে যে পুরুষত্বহীনতা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। পুরুষত্বহীনতা কি? খুব সহজভাবে যদি বলি, আপনার পার্টনারের সঙ্গে আপনি যখন সেক্স পারফরমেন্সে যাচ্ছেন, গিয়ে ব্যর্থ হচ্ছেন, আপনার স্যাটিসফ্যাকশন আসতেছে না, বা আপনার পার্টনারের স্যাটিসফ্যাকশন আসতেছে না, তার আগেই আপনি ফেইলার হচ্ছেন, ব্যর্থ হচ্ছেন, এটাকেই পুরুষত্বহীনতা বা ইম্পোটেন্সি বলা হয়। ইরেকটিয়াল ডিসফাংশনের বিষয়টা অন্যভাবেও বলা যায় বা সংজ্ঞায়িত করা যায়, ওদিকে না হলে নাই যাচ্ছি। এখন ইম্পোর্টেন্সি, পুরুষত্বহীনতা মানে তৃপ্তি, স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না আপনাদের পারফরমেন্সে, আপনার পার্টনারের পারফরমেন্সে। এখন আপনার পার্টনারের সঙ্গে, আমি এখানে ছেলে মেয়ে কিছু আর উল্লেখ করছি না, আমি পার্টনার উল্লেখ করছি। ধরেন ফিমেলের দিক থেকে যদি মেইলের তরফ থেকে স্যাটিসফ্যাকশন না পায়, তাহলে মেইলের প্রবলেম। যদি মেইলের পক্ষ থেকে ফিমেলের থেকে যদি স্যাটিসফ্যাকশন না পায়, তাহলে ফিমেলের প্রবলেম। এই প্রবলেমগুলো কি, এটাকে পরিপূর্ণ বুঝতে হলে উচিত দুইজনকেই একজন অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা। আপনারা দুজনেও যেতে পারেন, অথবা যার প্রবলেম, যে প্রবলেমটা ফেস করছে, সে একা একা গিয়েও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারের সঙ্গে আপনার প্রবলেমগুলো সম্পূর্ণ খোলামেলা ডিসকাস করে আসবেন। পরে
ডাক্তার যদি মনে করে দুইজনকেই এখানে প্রয়োজন, তাহলে দুজনকেই ডাকবে, দুজনই দুজনের বিষয়গুলো গিয়ে ডাক্তারকে খোলাখুলি বলবেন। দেখবেন আপনারা এই প্রবলেম থেকে, ইম্পর্টেন্সি থেকে ঘুরে দাঁড়াতে পারবেন। আচ্ছা, এখন কথা হলো এই যে অতৃপ্তি, স্যাটিসফ্যাকশন না আসা, এর মধ্যে কি কি থাকতে পারে, কি কি থাকতে পারে এই বিষয়টার সঙ্গে, মানে আমি যতটুকু সংজ্ঞা বললাম এতটুকু না আরো কিছু থাকতে পারে। যেমন ধরেন ঠিক মতো ইরাকশন হচ্ছে না, পেনিসটা ঠিক মতো ইরাকশন হচ্ছে না, মানে উত্থান হচ্ছে না, আংশিক হচ্ছে, স্বল্প অল্প একটু হচ্ছে, তারপরে চলে যাচ্ছে। এরপরে আপনি একটা তো নির্দিষ্ট সময় আছে, 2.5 মিনিট, 1.5 মিনিট, 3 মিনিট নর্মাল সময়। দেখা যাচ্ছে 2.5 মিনিট তো দূরের কথা, আপনার 2.5 সেকেন্ডের মধ্যে, 1.5 সেকেন্ডের মধ্যে, মানে 1 মিনিটের আগেই, 1 মিনিটের আগেই যখন আপনার বীর্যপাতটা হয়ে যাবে, সেটাও ইম্পর্টেন্সির মধ্যে পড়বে, পুরুষত্বহীনতার মধ্যে পড়বে, যেটাকে আমরা অকাল বীর্যপাত বলি, কুইক ডিসচার্জ বলি, কুইক ইজাকুলেশন বা প্রিম্যাচুয়ার ইজাকুলেশন বলে থাকি আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার পার্টনার বা আপনার মধ্যে আপনার সেক্সুয়াল যে ডিজায়ারটা আছে, সে ডিজায়ারটা একদম সাপ্রেস থাকতেছে, অ্যাবসেন্স থাকতেছে, অনুপস্থিত থাকতেছে, বা কখনো আংশিক আসতেছে, চলে যাচ্ছে, এটাও কিন্তু ইম্পর্টেন্সির আন্ডারে পড়ে। আমি প্রথমেও বলেছি এই লাইভ শুরু করার আগে, এখনো বলছি, স্পষ্ট করে মনে রাখেন, এই যে সেক্সুয়াল উইকনেস, যৌন দুর্বলতা, এর চিকিৎসা করা প্রত্যেকের জন্য, প্রত্যেক বলতে এখানে ডাক্তার এবং রোগী উভয়ের জন্যই একটি চ্যালেঞ্জ। তাই রোগীকে ডাক্তারকে বুঝতে হবে, ডাক্তারকে রোগীকে বুঝতে হবে, বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। তবে এই কথা একদমই ভুল হবে না বললে, বর্তমান যেগুলো এই সেক্সুয়াল উইকনেস নিয়ে রোগীরা আসে, ম্যাক্সিমাম রোগীই আমি দেখি তাদের মানসিক সমস্যাটাই সব থেকে বেশি, মানসিক সমস্যাটাই বেশি। আচ্ছা, এই বিষয়ে আমরা পরে না হলে কথা বলবো। আমরা পুরুষত্বহীনতা, ইডি, ইম্পর্টেন্সি, ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আরো কিছু কথা বলে নিতে পারি। দেখেন, আরো যে কারণগুলোর যে কারণে হয়ে থাকে, আরো যে কারণে হয়ে থাকে, তার মধ্যে একটা হলো শারীরিক। এই শারীরিকের মধ্যে যেটা আমরা যুক্ত করতে পারি সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্টের কোনো রোগ, শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে, হাইপার প্রেশার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোনো ধরনের ইনফেকশন, অতীতে গনোরিয়া বা ওই ধরনের কোনো সিফিলিস রোগ, ওজন বেড়ে যাওয়া, হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া, যেমন টেস্টোস্টেরন হরমোন কমে গেছে, কোনো নিউরন ডিজিজ, যেটাকে বাংলায় স্নায়বিক রোগ বলা হয়, যেমন পার্কিনসন্স ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস, স্পাইনাল কর্ড ইনজুরি, মেডিকেশন, ধরেন আপনি ডিপ্রেশন, অ্যান্টিডিপ্রেসড যে মেডিসিনগুলো আছে সেগুলো খাচ্ছেন, বা অ্যান্টিসাইকোটিক যে রেমেডিগুলো আছে, ওষুধগুলো আছে, কোনো কারণে সেগুলো দীর্ঘদিন ধরে খাচ্ছেন, আপনি দীর্ঘদিন যাবৎ মদ্যপান করছেন বা ধূমপান করছেন, বা অবৈধ কোনো ঔষধ আপনি সেবন করছেন,
আপনার জীবনের প্রথম থেকেই আপনি প্রচুর পরিমাণে হস্তমৈথুন করেছেন। এক সপ্তাহে হস্তমৈথুন করা সম্পূর্ণ অপরাধ, সম্পূর্ণ একটা ঘৃণিত কাজ আমি বলবো। তারপরেও মেডিকেল সায়েন্স এটা বলছে, তাই বলছি প্লিজ এটা করবেন না। সপ্তাহে 2 বার, বিশেষ করে রাত্রেবেলা যদি হস্তমৈথুন করেন এবং রেস্ট নেন, আপনাদের অনেক অংশে ক্ষতি কম হবে। কিন্তু আপনি একটা দিনে 5 বার 6 বার যখনই সুযোগ পেয়েছেন, যখনই একটু একা পেয়েছেন, তখনই আপনি অবৈধ ভিডিওগুলো দেখে হস্তমৈথুন করেছেন। এটা কখনো উচিত না। এবং এই ধরনের যারা অভ্যস্ত আছেন, তারা এই পুরুষত্বহীনতায়, ইম্পটেন্সিতে যদি ভুগে থাকেন বা ভুগছেন এমন যদি হন, তো এখান থেকে উঠে আসাটা অত্যন্ত কষ্টকর। আপনাকেও যেমন পরিশ্রম করতে হবে, আপনার ডাক্তারকেও পরিশ্রম করতে হবে, আপনাকেও যেমন ডাক্তারকে সময় দিতে হবে, ডাক্তারকেও আপনাকে সময় দিতে হবে। আপনার যেমন অর্থ যাবে, ডাক্তারের তেমন মেধা যাবে। এটা আমি স্পষ্ট ভাষায় বললাম। এখন যদি কোনো ডাক্তার আমার এই কথার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করতে চান, একান্তই তার অহমিকা থেকে, বাকি মনে মনে উনি ঠিকই বলবে যে না, উনি ঠিকই বলেছেন। মনস্তাত্ত্বিক বিষয়, অনেক কারণে মনস্তাত্ত্বিক বিষয়েও আমরা ইম্পর্টেন্সই দেখতে পাই। মানসিক কোনো চাপ, অফিসিয়াল কোনো প্রেশার, আপনি দেখবেন তারপরে আপনি মেলামেশায় পারফরমেন্সটা ভালো করতে পারবেন না। আপনি সব সময় যদি এই যৌন কার্যক্রম নিয়েই চিন্তা করতে থাকেন, এই এক্সাইটমেন্টই আপনার মধ্যে যদি সব সময় চলতে থাকে, চলতে থাকে আর কি, আপনি কখনোই যতই ভালো মানের ডাক্তার দেখান না কেন, যতই ভালো দামি ওষুধ খান না কেন, আপনি কখনো সফল হতে পারবেন না। আচ্ছা, তারপরে হচ্ছে লাস্ট যেটা বলবো, ইনজুরি। কখনো কোনো কারণে, যেমন টেনিস বল খেলতে গিয়ে, ক্রিকেট খেলতে গিয়ে অনেক সময় আঘাত লাগে, বা আদার্স অন্য কারণে দীর্ঘদিন আপনি মোটরসাইকেল বা সাইকেল চালিয়েছেন, আপনার মোটরসাইকেলের সিটিং পজিশনটা ভালো ছিল না, সাইকেলের সিটিং পজিশন ভালো ছিল না, সেই কারণেও হতে পারে। আচ্ছা, আর লক্ষণগুলোর মধ্যে কি বললাম? সেক্সুয়াল ডিজায়ারটা কমে যাবে, তারপরে ঠিকঠাক ইরাকশন হবে না, উত্থান ঠিকঠাক হবে না, এবং সময়টা কি হয়ে যাবে? কম হয়ে যাবে। এগুলো হলো লক্ষণ। এই যে লক্ষণগুলো বললাম, কারণগুলো বললাম, এগুলো যখন আপনার মধ্যে দেখা যাবে, তখন আপনাকে একজন চিকিৎসকের নিকট যেতে হবে। চিকিৎসকের কাছে যাওয়ার আগে আমি একটা কথা বলবো, আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। এই মন মানসিকতা নিয়ে চিকিৎসকের কাছে যাবেন। চিকিৎসক যদি ভালো হয়, তাহলে কিন্তু চিকিৎসক শুধু আপনাকে ঔষধ দিয়ে ক্ষান্ত হবে না, আপনার লাইফস্টাইল বলে দেবে। আপনি বিবাহিত হলে একরকম বলে দিবে, আপনি অবিবাহিত হলে একরকম বলে দেবে, আপনি যদি অবৈধ কোনো সম্পর্কে যুক্ত থাকেন পার্টনার নিয়ে, সেক্ষেত্রেও ডাক্তার বলে দেবে। তার মধ্যে নিয়মিত আপনাকে এক্সারসাইজ করার কথা প্রত্যেকটা ডাক্তার বলবে, আপনাকে স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য প্রত্যেকটা ডাক্তার বলবে, যেমন দুধ, যেমন ডিম, যেমন খেজুর, যেমন শিমুল গাছের জ্বর। বলবেন অনেকে খেতে পারে না, তো যেগুলো পারেন না, সমস্যা হয়, ওগুলোকে একটু মাইনাস করে খেলেই হবে। এরপরে যেটা বলবে, আপনার যদি ওজনটা বেশি হয়, তাহলে আপনার ওজনটা কমাতে বলবে। এরপরে আপনি যদি অ্যালকোহল খান, বিড়ি সিগারেট কিছু খান, তাহলে সেগুলো আপনাকে ছাড়তে বলবে। যারা ইতিমধ্যেই ভায়াগ্রা, সিয়ালিস না কি যেন বলে, এই ধরনের লেভিট্রা,
এই ধরনের ওষুধগুলো খেয়েছেন, আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, প্রাথমিক অস্থায়ী একটা তৃপ্তির জন্য হয়তো আপনি এই ওষুধটা খেয়েছেন, কিন্তু ওই যে আপনার তৃপ্তির ডিজায়ারটা যতখানি ছিল আপনার জীবন থেকে, আপনার সেক্সুয়াল জীবন থেকে ওই সময়টা নষ্ট হয়ে গেছে, আপনি কখনো ফিরে আনতে পারবেন না। আমার কথাগুলা তিতা লাগলেও মিলে আনেন আপনার জীবনের সঙ্গে, প্রত্যেকটা কথা মিলে যাবে। তো আমরা যেখানে শেষ করেছিলাম যে মুখে বলা যতটুকু সহজ তার থেকেও করাটা অত্যন্ত কঠিন, বলেছিলাম না কথা? বলছিলাম কি, আমাদের কাছে যে রুগীরা আসে তারা অস্বাভাবিক, আমার কাছে বা আমাদের কাছে যারা যে আকাঙ্ক্ষাটা নিয়ে আসে অস্বাভাবিক এবং একটা দৃঢ় যৌন আকাঙ্ক্ষা, চাহিদা, বাসনা, উদ্বেগ, এইগুলো বিষয় নিয়ে আসে এবং এই ধরনের অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষগুলো অসাধু যারা প্র্যাকটিস করছে, প্র্যাকটিশনার, অসাধু যারা ব্যবসায়ী, এদের ফাঁদে পড়ে যতটুকু ওর ক্ষমতা ছিল ততটুকু কিন্তু হারাচ্ছে, ততটুকুও হারাচ্ছে। তাই আমি বলবো আপনি আপনার এই সেক্সুয়াল চিকিৎসা করার আগে অবশ্যই একটা ডাক্তার নির্ধারণ করবেন সঠিক, এবং তাকে যাচাই বাছাই করে নির্ধারণ করবেন, এবং সে আপনাকে যে পরামর্শগুলো দেবে সেই পরামর্শগুলো অনুযায়ী আপনি চলার চেষ্টা করবেন। আর যারা অসাধু ডাক্তার আছেন তাদেরকে বলবো, নিষ্পাপ এই রুগীদের, না বোঝা এই রুগীদের ক্ষতি করার কোনো অধিকার আপনার নেই, কোনো অধিকার নেই। আপনাকে এই অসাধু ব্যক্তিরা এই 30-40 মিনিটের আশায়, 1 ঘন্টা 2 ঘন্টার আশায় যে ওষুধগুলো দিচ্ছে, এতে আপনার 30 বছর না যাইতেই 20 থেকে 30 বছর বয়সী না যাইতেই 30 পার, 35 পার না হইতে সাধারণত পুরুষদের 40-45 পর থেকে চাহিদা কমতে থাকে, ইচ্ছা থাকলেও শক্তি কমে যায়, এটা ন্যাচারালি। কিন্তু যারা হেলদি থাকে তারা সেই 60-65 বছর পর্যন্ত চলতে পারে। তো 30 পর থেকে, 25 পর থেকে, 20 পর থেকে, মানে সাধারণত তো বাংলাদেশের ছেলেরা 18-তে খুব কমই বিয়ে করে, 25-30 পরে যে বিয়ে করে তখন থেকেই দেখবেন সমস্যা। আর এটাই হলো এখন বর্তমানে বাস্তব দেখছি। পড়াশোনা করতে যাচ্ছে, তার গার্লফ্রেন্ডের সঙ্গে মেলামেশা করতে হবে, হয়তো খুব গল্প মেরে দিয়েছে, বাস ওই দোকান থেকে ওই ধরনের ওষুধগুলো কিনে খাচ্ছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর বর্তমানে সোশ্যাল মিডিয়া, নেট দুনিয়া, এতে এত সহজভাবে এই সেক্সুয়াল সব আদেশ উপদেশগুলো, চিন্তা ভাবনাগুলো, ছবিগুলো, ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে ব্লু ফিল্ম যেগুলো, এগুলার যে টাইমিং, একটা ভিডিও আর একটা ভিডিওর সঙ্গে কেটে কেটে লাগিয়ে যে দীর্ঘ সময় করেছে, এটা দেখে বর্তমানের ইয়াং জেনারেশনের ছেলে মেয়েগুলোর মাথা আরো নষ্ট হয়ে চাহিদাটা বেড়ে গেছে। কিন্তু বাস্তবতা তো তারা আর দেখছে না, তারা ক্যামেরার সামনেরটা দেখছে, কিন্তু ক্যামেরার পেছনের গল্প তো তারা জানছে না। আমি আবারও বলছি, টু মাচ মাস্টারবেশন and premature sex are important contributing factor, কথাটা মনে রাখিয়েন। এবং
সময় নিয়ে ধৈর্য নিয়েই ডাক্তারের সঙ্গে চিকিৎসার জন্য যাবেন। কত দ্রুত রেজাল্ট, আমি কত দিনে রেজাল্ট পাবো, অনেকে ফোন করেন, ফোন করে জিজ্ঞাসা করেন এই চিকিৎসাটা নিলে কত দিনে আমি রেজাল্ট পাবো। হ্যাঁ, আপনার এটা জানার অধিকার আছে, কিন্তু এই রোগের ক্ষেত্রে না, যেখানে আপনি নিজেই ভুল করেছেন, যেখানে আপনি নিজেই ভুল করেছেন। আচ্ছা, তো এতক্ষণ সব আপনাদেরকেই বলছিলাম, হয়তো রাগ করছেন। যাদের এই সমস্যা আছে তারা হয়তো মনে করছিলেন যে আসলে তো আমরাই পাপী, তো আমাদেরকেই ভুগছেন, তো আমাদের পক্ষে কিছু কথা বলেন না। তাদের জন্য বলছি, এখন এসে এই আমার আলোচনায় প্রায় ২০-২৫ মিনিট পরে এসে আমি আপনাদের পক্ষে কথা বলছি। ধরে নিলাম সত্যি সত্যি আপনারা ইম্পর্টেন্সিতে ভুগতেছেন। এটা শুধু পুরুষ না, মহিলাদের মধ্যেও হতে পারে। মানে যেখানেই আপনি সক্ষমতার অভাব লক্ষ্য করবেন, সেটা পুরুষের মধ্যে হোক বা মহিলাদের মধ্যে হোক, লেস নোটিস অ্যামং দ্য ওম্যান অ্যান্ড ম্যান, আমরা সেখানেই আমরা ইম্পর্টেন্সি বলতে পারি, সেখানেই বলতে পারি। আচ্ছা, আচ্ছা, এরপরে এখন যেহেতু আপনাদের পক্ষে কথা বলছি, এই যে আপনাদেরকে নিয়ে চিকিৎসা করতে হবে, কথা বলতে হবে, তো তার আগেই বলে নিচ্ছি এর কেস পরিচালনা করা, ট্রিটমেন্ট করাটা খুব কঠিন। যারা অসাধু ডাক্তার তারা তো আপনাদের কাছ থেকে ৫,০০০, ১০,০০০, ১৫,০০০ টাকা নিয়ে বসবে। আমি একজন হোমিওপ্যাথ, রেজিস্টার্ড হোমিওপ্যাথ। আমি স্পষ্ট ভাষায় বলছি, হোমিওপ্যাথি চিকিৎসা করতে ৩,০০০, ৫,০০০, ১০,০০০, ১৫,০০০ টাকা লাগে না। আমি আবারও বলছি, হোমিওপ্যাথি চিকিৎসা করতে ৩,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা লাগে না। এখন আপনি যদি পাইকারি ধরে ওষুধ কেনেন, যে আমি বিদেশে চলে যাচ্ছি, আমি ৫ বছর আসবো না, সেক্ষেত্রে আমি সিলফাইল ওষুধগুলো কিনে নিয়ে যাচ্ছি, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। আপনি যদি একটা যেগুলো ফার্মেসি হোমিওপ্যাথি, সেখান থেকে যদি ওষুধ কেনেন, সেগুলোর থেকে প্রাইস আপনার একটু বেশি লাগতে পারে, কিন্তু আপনি যখন ডাক্তারের কাছ থেকে সরাসরি সংগ্রহ করবেন, তখন কখনোই ৩,০০০, ৫,০০০ টাকা লাগবে না। আমার মতে, মানে ডাক্তারের ক্যাটাগরি আছে তো, ২,০০০ টাকার বেশি তো লাগার কথা না, ২৫০০ টাকার বেশি লাগার কথা না। তবে ওই যে অনেকে ফিক্সড করে দেয়, প্রথম ওষুধ আসলে ২৫০০, পরের বার ১৫০০, ১,০০০, এগুলোর মধ্যেও ঘাপলা আছে। আপনি ভাবনা চিন্তা করে ওষুধ খাবেন, ওষুধ নেবেন, ডাক্তারের সঙ্গে পর্যাপ্ত আলোচনার সাপেক্ষে আপনি ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট গ্রহণ করবেন। এবং আমি এটাও বলে দিচ্ছি, হোমিওপ্যাথি ডাক্তারের ফি লাগে না, আগে লাগতো না। আগে হোমিওপ্যাথি, আগেকার ডাক্তাররা মেডিকেল কলেজে পড়ে পাশ করেনি, ৫-৬ বছর যায়নি, তারা বই পড়তেন আর প্র্যাকটিস করতেন। আমাদের হোমিওপ্যাথি এখন অনেক আধুনিক হয়েছে, অনেক বিভিন্ন নতুন নতুন বইপত্র বেরিয়েছে, যেগুলো এক একটা বই কিনতেও লাখ টাকার উপরে লাগে। বলবেন যে একটা দেখান, আপনারা সাধারণ মানুষ, দেখিয়ে লাভ নেই। আপনার নিকটস্থ একজন ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করেন, এনসাইক্লোপিডিয়া অফ ম্যাথমেটিকা বইয়ের ১২ খণ্ডের দাম কত, ওর কাছে যদি থাকে তো বলতে পারবে, আর যদি বলে যে তো আমি জীবনে পড়িই নাই, তাহলে বলবে ৩-৪০০ টাকা। ফটোকপিও পাওয়া যায় না ১০,০০০ টাকায়, ফটোকপি অর্ধেক মুছা যাওয়া বই, সেটাও পাওয়া যায় না ১০,০০০ টাকায়। জমিও, রাডার, সফটওয়্যার, এগুলা জ্ঞানের ভান্ডার। আমি বলি, একটা রাডার সফটওয়্যার ১.৫ লাখ টাকার উপরে দাম। একটা কি নষ্ট হয়ে গেলে এজ্জা, আর পাবে না, আবার লাগবে ১.৫ লাখ। একটা জমিও আলটিমেট কিনতে হলে
লাখ টাকার উপরে দাম, একটা কি নষ্ট হয়ে গেলে এর জার চলবে না, এরকম বহুত আধুনিক হয়েছে। তাই ডাক্তারকে ডাক্তারের প্রাপ্য সম্মানটুকু আপনাকে দেবেন। মনে রাখবেন, ডাক্তার যদি না বলে তো উপরে চলে যাইতে হবে। ডাক্তার যদি না বলে তো আপনার সংসার ধূলিসাৎ হয়ে যাবে। ওরম কত সংসার ভেঙে যাচ্ছে দেখছি, কত সংসার ভেঙে যাচ্ছে দেখছি। তবে হ্যাঁ, আমরা যেহেতু মানুষ, অনেকের জ্ঞান কম বেশি, তবে সব সময় আমি অনেক সময় দেখি যে চেম্বারে রুগী নাই মানে ও ডাক্তার ভালো না, এরকম ভাবেন না। আমি সব সময় বলবো, অতিরিক্ত ভিড়ের মধ্যে কখনো গিয়ে আপনি দেখাবেন না। প্রয়োজনে আপনার 2 টাকা বেশি খরচ হোক, ডাক্তারের কাছ থেকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং বলবেন আমি যখন আসব তার আধা ঘন্টা আগে হলেও আপনাকে ফ্রি থাকতে হবে এবং আমি এতখানি সময় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই, আমার ফুল ট্রিটমেন্ট নিতে চাই এতখানি সময় নিয়ে, আপনাকে কত পে করতে হবে বলেন, কিন্তু আমি আসার আধা ঘন্টা আগে আপনাকে ফ্রি থাকতে হবে। আপনার ব্রেন যেন ঠান্ডা থাকে। আমরা বাধ্য, আমি হলেও এই কথা বলবো এবং আমি খুঁজিও তাই। আমি নিজে ডাক্তার বলে যে নিজে ওষুধ খাই তা না, আমিও 2025 আমি যাকে দেখাই তাকে প্রতিবার কথা বলতে হলে আমাকে 2500 টাকা করে ফি দিতে হয় তার। আমার সামান্য একটু জ্বর সর্দি হলে তো লেবু পানি খেয়ে এটা ওটা খেয়ে থেকে যায়, কিন্তু আদার্স কোনো কমপ্লেনের জন্য, আমার ছেলের জন্য 2500 টাকা করে প্রতিবার গুনতে হয়। তাকে দিই, সে আমার কাছ থেকে চায় না কিন্তু আমি তাকে দিই, কারণ ওটা তার সম্মান। এদিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এখন কথা হলো এই যে ইম্পর্টেন্সি, এই ইম্পর্টেন্সির চিকিৎসা করাতে গিয়ে বা নিতে গিয়ে, একটা ডাক্তার চিকিৎসা করতে গিয়ে একটা রোগী চিকিৎসা নিতে গিয়ে সফল হবেন কি করে, সেই গল্পই এখন বলবো। তো একটা ডাক্তার সফল হবেন কি করে, একজন রোগী সফল হবেন কি করে? ফার্স্ট অফ অল, যারা ডাক্তার তাদেরকে বলছি, রোগীকে কাউন্সিলিং করতে হবে। আবার রোগীদেরকেও বলবো, ডাক্তারের কাছে যাবেন হলো কাউন্সিলিং করার জন্য নিজেকে। আমি যা ওষুধ আপনাকে দিচ্ছি, এই ওষুধটা আপনাকে আপনার শরীরে আংশিক কাজ করবে, কিন্তু আপনি যখন কাউন্সিলিং করে যাবেন ডাক্তারের সঙ্গে, আপনি আপনার পার্টনার দুজনই, তখন দেখবেন এই ওষুধটা 100% আপনার শরীরে কাজ করতেছে, 100% কাজ করতেছে। অন্তত মাসের মধ্যে প্রথম অবস্থায় 2 থেকে 3 বার বা 3 থেকে 4 বার, মানে এক কথায় প্রতি সপ্তাহে একবার করে এসে 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা কাউন্সিলিং করে যাওয়া উচিত। কাউন্সিলিং করে যাওয়া উচিত। এবং আমি ডাক্তারদেরকে বলবো, যে কাপলগুলো আমাদের কাছে আসে ট্রিটমেন্ট নিতে, তাদেরকে সেক্সুয়াল বিষয়ে, তাদের ফিজিওলজিক্যাল কন্ডিশনের বিষয়ে, তাদের ফিজিক্যাল কন্ডিশনের বিষয়ে একটু এডুকেটেড করা প্রয়োজন, একটু শিক্ষা দেওয়া প্রয়োজন, একটু টিচ করা প্রয়োজন। যেমন একটা উদাহরণ দিই নাকি, দেখেন, প্রথম কথায় আসি, সেক্স, এটা আপনার ফিজিওলজিক্যাল ডিমান্ড। আমি যদি বলি ফিজিওলজিক্যাল ডিমান্ড, একটা শারীরিক চাহিদা। আবার আরেকটা জিনিস চিন্তা করেন, আমরা পানি খাই, এটাও কিন্তু একটা শারীরিক চাহিদা। আমরা খাবার খাই, আমাদের চাহিদা। নিত্য নতুন কাপড় চোপড় পরি, এটাও কিন্তু একটা শারীরিক মানসিক চাহিদা। তাহলে এই সেক্সুয়াল ডিজায়ারটা কি? সেটাও তো ওইরকম শারীরিক মানসিক একটা চাহিদা নাকি? তাহলে আমি পানির সঙ্গে তুলনা দিচ্ছিলাম, আমি খাবারের সঙ্গে তুলনা করছিলাম, আমি পোশাকের সঙ্গে করছিলাম,
আপনি অতিরিক্ত পানি খেলে কি হবে? আপনার পানির পিপাসা লেগেছে, আমি এখন আপনার মাথাটাকে পুকুরের মধ্যে চুবিয়ে রাখলাম। আপনার খিদা লেগেছে, আপনি প্রতি বেলাতে 3 প্লেট করে ভাত খাচ্ছেন, বেশি না, 3 বছর না যেতেই আপনার ডায়াবেটিস হবে। আপনি নড়তে পারবেন না, হাঁটতে গেলে হাঁপিয়ে যাবেন, বুকের মধ্যে প্যালপিটেশন শুরু হয়ে যাবে। হবে না বলেন? এগুলো মানে ক্ষতি হলো। অতিরিক্তটা কি হলো? ক্ষতি হলো। আপনি, আপনার লাগবে একটা পোশাক, আপনি কিনছেন 8টা 10টা, হ্যাঁ কিনতেই পারেন, অ্যাবিউজ করতেছেন, তাহলে আপনার কি হবে? আপনার যেটা জমানো ওটা আর জমবে না, ফলে আপনি দিন আনবেন, দিন শেষ করে দেবেন, দিন আনবেন, দিন শেষ হবে। বিপদে পড়লে আপনাকে হাত পাততে হবে, আরেকজনের কাছে ঋণ করতে হবে, তাহলে এটাও ক্ষতি। এই যে এই জিনিসগুলো যেমন নিয়মের বাইরে করলে আপনার ক্ষতি হচ্ছে, ঠিক এই সেক্স এটাও যদি যতটুকু আপনার বডিতে পারবে, এখন সবার বডির চাহিদা একরকম না তো। যেমন আমি খাই এতটুকু, কিন্তু আমার সহকারী যে, ওর ডায়াবেটিস আছে, ওর কোলেস্টেরল আছে, ওর ইউরিক অ্যাসিড আছে, আমার থেকেও বেশি খেতে পারে, আমি পারি না, আমি পারি না। তাহলে ওর বডি ফিটনেস আমারটার মধ্যে অনেক পার্থক্য আছে, আমি চাইলেও খেতে পারি না। কারণ কি? আমাকে এই চেয়ারটাতে দিনের মধ্যে অর্ধেকটা সময় বসে থাকতে হয়, অর্ধেকটা সময় এখানে কি করতে হয়? বসে থাকতে হয়। আমার শরীরের ওজন বেড়ে যাবে, শরীরে কোলেস্টেরল বেড়ে যাবে, ডায়াবেটিস হয়ে যেতে পারে, ফলে আমি চাইলেও কম খাই। আর কোরআন হাদিসে লেখা আছে পেটকে 3 ভাগ করে খাও, এতে সুস্থ থাকতে পারবা। সুস্থ থাকার জন্য আমাকে কম খেতে হয়। এখন ধরেন এই সেক্সটা তো একটা ফিজিওলজিক্যাল ডিমান্ড বা চাহিদা আর কি, শারীরিক চাহিদা, মানসিক চাহিদা। তো আপনি এটা যদি অ্যাবিউজ করেন, আপনাদের দাম্পত্য জীবন যদি 65 বছর পর্যন্ত যায়, ধরেন আপনার বয়স 65, আপনার ওয়াইফের বয়স হলো 55 বা 60 বা 58, এরকম যদি হয়, আপনারা যদি শেষ পর্যন্ত আপনাদের চাহিদাকে, আপনাদের এই আকাঙ্ক্ষাকে, আপনাদের এই হালাল উপায়টাকে আপনারা চালিয়ে যেতে চান, তাহলে ওই পর্যন্ত তো আপনাদেরকে একটা ছক আঁকতে হবে। এখন আপনি ওই পর্যন্ত না যেয়ে আপনি একদিনে 8 বার 9 বার পর্যন্ত সেক্স করছেন, এতে আপনার কি জেনিটাল পার্টসে আঘাত পড়তেছে। একটা সময় বাল্কি ইউটেরাস হয়ে গেল, একটা সময় ফাইব্রয়েড হয়ে গেল, একটা সময় আপনার পেনিসের অক্ষমতা, নার্ভগুলো ড্যামেজ হওয়া শুরু হলো, বাঁকা হয়ে গেল, বাঁকা হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো আসতে শুরু করবে। বাঁকা পেনিস, যেটাকে পেরিনিয়াল ডিজিজ বলা হয়, শুরু হয়ে গেল, তখন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি। ডাক্তার ওষুধ দেবে, 100-তে 10% কাজ করবে, 90% হবে না, এই ডাক্তার ভালো না, ডাক্তারকে গালি দিয়ে চলে গেলেন। কিন্তু আপনি তো ক্ষতিটা করছেন, এটা বুঝতেছেন না কেন? তাই আমি বলবো, আমার এই কথার দ্বারাও অনেকে এডুকেটেড, মানে অনেকে এডুকেটেড হয়ে যাচ্ছে, শিখে নিচ্ছে, আপনারাও করবেন, রুগীদেরকেও এটা বুঝতে হবে। আচ্ছা, এরপরে হলো হাজবেন্ড ওয়াইফ দুজন দুজনের প্রতি একটা ঝোঁক থাকতে হবে, সেটা শারীরিকও থাকতে হবে, মানসিকও থাকতে হবে, এবং সব সময়ের জন্য প্রস্তুতি থাকতে হবে। যদি কারো কমতি থাকে, সে বিষয়ে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে কি করতে হবে? আলোচনা করতে হবে। আরো একটা উদাহরণ দিয়ে আজকের এই লাইভ শেষ করব। সেটা হচ্ছে, দেখেন, ধরেন যে দুটো দল, যেমন আজকে যেদিন ভিডিও করছি, আজকে সম্ভবত কিছুক্ষণ আগে বিপিএল খেলা হচ্ছিল, বরিশাল আর হচ্ছে আপনার রাজশাহী, দুটো দল, কোনো দলে ভালো প্লেয়ার আছে, কোনো দলে ভালো প্লেয়ার নেই, কিন্তু
দুটো দলেরই যে প্লেয়ার গুলো আছে, যারা অলরেডি জাতীয় দলে খেলছে, তাদের চিন্তা আরেকটু ভালো কি করে করতে পারি। কিন্তু যারা জাতীয় দলে এখনো নেই, তাদের ইয়াটা কি, ফোকাসটা কি, যে আমাকে এখানে এমন পারফরমেন্স দেখাইতে হবে যেন বোর্ড প্রেসিডেন্ট আমার দিকে নজর কাড়ে এবং এই মাঠ থেকে আমাকে তুলে নিয়ে গিয়ে জাতীয় দলে চান্স দেয়। হয় না এরকম? যারা জাতীয় দলে ছিলেন তারা বাদ পড়েছেন, আমাকে এমন পারফরমেন্স দেখাইতে হবে যেন প্রেসিডেন্ট বলতে বাধ্য হয় যে ওকে দলে আনো, ওকে চায়। ভালো লাগতেছে, একজন প্রেসিডেন্ট যদি এই কথা বলে তাহলে কারো ক্ষমতা নাই তাকে দলে না নেওয়ার, তাই কি না? তো আমি বলবো সেক্স ইজ এ গেম। কি বলবো, কি বলছি বুঝেন ভালো করে। সেক্স ইজ এ গেম হোয়ার টু পার্টনার প্লে। ওখানে হয়তো 11 দুকোনো 22 জন খেলছে, 9 দুকোনো 18 জন খেলছে, কিন্তু এখানে দুজন খেলছেন। অপোজিশন দুজন দুজনের। আপনাদের দুজনকে দুইজনের জন্য প্রস্তুত থাকতে হবে। এই জন্যই আগে বললাম শারীরিক মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আপনি ওই মাঠের খেলাতে যেমন গিয়ে তাড়াহুড়া করলে হারবেন, আপনাকে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে ব্যাট চালাইতে হবে, পা চালাইতে হবে গোল দেওয়ার জন্য। ঠিক এখানেও ওই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। এক্সাইটমেন্ট সহজে হবেন না। আমি এখানে চিকিৎসা সম্পর্কে কিছু বলছি না, কারণ এটা ওখানে এই লাইভে এটা বলা ঠিক হবে না, কারণ ওটা প্র্যাকটিসের বিষয়, চেম্বারের বিষয়, চেম্বারে রোগীকে বুঝিয়ে দেবো। কিন্তু মনে রাখতে হবে কি, সেক্স ইজ এ গেম হোয়ার, যেখানে টু পার্টনার প্লে করছে, মানে আপনি আর আপনার পার্টনার খেলছেন। আপনার পার্টনারও যদি এক্সাইটমেন্ট হয়ে যায় তাহলে সেও পারবে না, আপনিও যদি এক্সাইটমেন্ট বেশি হয়ে যান পারবেন না। সো দুজনেরটা দুজনকে বুঝে সামনে আগাইতে হবে, তাহলে দুজনই স্যাটিসফ্যাকশন পাবেন। প্রত্যেককে আপনাদের দুজনকেই দুজনের ভূমিকা পালন করতে হবে। কোনো তাড়াহুড়া, কোনো দুশ্চিন্তা করতে হবে না। অনেক রুগীরা এসে বলেন যে স্যার বিয়ে করব, কি হবে? আরে বাপু, তুমি বিয়ের পরে কি হবে তুমি আগে বুঝলে কি করে? অমুক বন্ধু বলেছে। তোমার মাথায় এতটুকু ঘেলু নেই, তুমি বন্ধুর কথা শুনে এই স্টেরয়েড মূলক সেক্সুয়াল ওষুধ খেতে আসছো? কি সাংঘাতিক বিষয়। আপনি যদি অবৈধ উপায়ে কারো সঙ্গে মেলামেশা না করে থাকেন, আপনি যদি অ্যাবিউজ না করেন আপনাকে হস্তমৈথুন করে, তাহলে আপনার সমস্যা আপনি বুঝলেন কি করে? ওই প্রথম দিন ওই ছেলে মেয়ে দুজনই অত্যন্ত এক্সাইটমেন্টের মধ্যেই থাকেন, তাই ওই দিন বা ওইখান থেকে 1 সপ্তাহ 1 মাস পর্যন্ত কোনো ধরনের সমস্যাকে ছেলেও গুরুত্ব দেবেন না, মেয়েও গুরুত্ব দেবেন না। 1 মাস পর থেকে ভাবনার বিষয় ভাববেন। আচ্ছা, পরের কথা হলো আপনি সেক্স করবেন কি করে, এটা হলো একটা বিষয়। এটা আপনাদের ব্যক্তিগত চাহিদা, আপনারা যেইভাবে এটাতে স্যাটিসফাইড দুজন মিলে এবং টাইমিংটা পান সেটা নির্ধারণ করে আপনারা সেইভাবে সেক্স করবেন, কোনো অসুবিধা নেই। এটা আপনাদের দুজনের পছন্দ। আরেকটা বিষয় হলো, কোন প্রবলেমে যারা বর্তমানে ভুগতেছেন, আমি বহু রুগী এরকম দেখছি, ছেলে মেয়ে, কিন্তু এই আমার এই ভিডিও লাইভ শুনে হয়তো অনেকে আবেগে আমাকে মেসেজ করবেন, ফোন করবেন। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেব যে না, আমি চিকিৎসা এগুলো করি না। কিন্তু যারা আসলেই রোগী তাদেরকে তো আমি বুঝতে পারি, আল্লাহ তো অতটুকু জ্ঞান দিয়েছে, তাদেরকে আমি হেল্প করছি। দুজনকেই প্লিজ একটা কথা বলবো, মানিয়ে নিতে শেখা উচিত। মানিয়ে নিতে শেখা উচিত এবং যতটুকু আছে ন্যাচারালি এর ওপরেই সন্তুষ্ট থাকা উচিত।
আপনাকে অবশ্যই বুঝতে হবে তার অপরাধের কারণে বা তার শারীরিক কন্ডিশনের ওপরে সৃষ্টিকর্তা তার যতটুকু প্রয়োজন ততটুকু তাকে দিয়েছে। এরপরেও যদি 19-20 হয় তো প্লিজ কোনো ধরনের উত্তেজক ওষুধ না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে আপনার সেরা সময়টা নিয়ে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিরিবিলি ডাক্তারের সঙ্গে আলোচনা করেন। অবশ্যই ওই ডাক্তারের চিকিৎসার ওসিলায় আপনি সেরা উপহারটা পাবেন। দেখেন, এই যে সেক্সুয়াল প্লেজার যেটাকে বলা হয়, সোজা বাংলা কথা যৌন সুখ, এই উপলব্ধিটা এই মানব জাতি ছাড়া অন্য কেউ কখনো বলতে পারে না, প্রকাশ করতে পারে না। বলবেন পশুদের মধ্যে, দেখেন পশু ওপেন রাস্তায় সেক্স করতেছে, কিন্তু একমাত্র এই মানব জাতি যে একটা নির্জন জায়গায়, একটা সিকিউরিট জায়গায় এই বিষয়টা, এই সেক্সুয়াল প্লেজারটা উপভোগ করতেছে, কতটা সভ্যতার মধ্যে। তারপরেও অসভ্যতা আছে। তাই এবং দেখেন ন্যাচারাল ওয়েতে, হালাল ওয়েতে এটা এই সেক্সুয়াল প্লেজার উপভোগ করার পাশাপাশি তার বংশ বিস্তারও হচ্ছে। কথাগুলো মাথায় রাখবেন, সহজ হলেও কিন্তু কথাগুলো অতি সহজ নয়, সহজ নয়। আপনাদের এই অবৈধ সম্পর্কর কারণে আমি বলবো আছে, আরো অনেক কারণ আছে। এই আজকে অটিজম বেড়ে গেছে, অটিজম বেড়ে গেছে। আপনারা এই উত্তেজক ট্যাবলেট খেয়ে সেক্স করতেছেন, ওই যে বের হচ্ছে আপনার সিমেন্টটা যাচ্ছে, এটা ওখান থেকেই সমস্যা শুরু হচ্ছে, আর বাচ্চা হচ্ছে একটা অসুস্থ। আপনারও ভোগান্তি, আপনার স্ত্রীরও ভোগান্তি, আপনার পরিবারের ভোগান্তি, একজন ডাক্তারেরও ভোগান্তি। তাই যেখানে সমস্যার উৎপত্তি ওইখান থেকেই আপনাকে সমাধান করা শুরু করতে হবে। সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেকভাবে কথা বলে, আমি অত গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না। আর আসলে মিথ্যা জিনিসগুলো আলোচনা করা যায় খুব মিষ্টি করে, আমি দেখেছি, কিন্তু বাস্তব কথাগুলো অত মিষ্টি বলা যায় না, আমি পারিও না। তবে এই যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার ফলে, এই লাইভের ফলে আপনারা যদি উপকৃত হন, সেটাই হবে আমার সার্থকতা। পরিশেষে বলবো, যারা সেক্সুয়াল সমস্যায় ভুগতেছেন, আপনার নিকটস্থ যে হোমিওপ্যাথি ডাক্তার আছে তাদের কাছে সময় নিয়ে চিকিৎসা করেন। অবশ্যই সে ডাক্তার যদি অভিজ্ঞ হয়, আপনাকে আপনার সমস্যা থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সামনের দিকে নিয়ে আসবে। তবে ওই কি বলবো, মানসিক ওই পশুত্বমূলক ডিজায়ার নিয়ে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন না, আর আমার কাছে তো জীবনেও আসবেন না, আমি বলতেছি। কিন্তু আপনি যদি একজন মানুষ হতে চান, মানুষ বনতে চান, বাস এই ইম্পর্টেন্সের পিছনে বর্তমান সময়ে বড় কারণ ডায়াবেটিস বললাম, কার্ডিয়াক প্রবলেম বললাম, শরীরে কোলেস্টেরল বললাম। অনেক সময় আপনার হরমোন, টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার ফলেও প্রবলেম হতে পারে। সেজন্য এই বিষয়গুলোর প্রতিও লক্ষ্য রাখতে হবে। এখন আপনার যদি কোলেস্টেরল থাকতে হয় 150-30 এরকম, আপনার যদি 220-25-30 থাকে, তাহলে কোলেস্টেরল তো আগে কমাইতে হবে, নাহলে তো আপনার প্যালপিটেশন হয়ে যাবে, প্যালপিটেশন হয়ে যাবে। তাই আপনার যতটুকু সময় আছে, আপনি যদি 2.5 মিনিট পারেন, 1.5 মিনিটের ওপরে আপনি যতটুকু সময় দিতে পারবেন, বাস আপনি সুস্থ। এটা আপনার স্ত্রীকে আমার এই কথা শুনিয়ে দিয়েন, আপনি সুস্থ। কিন্তু ওই তো আরো ভিতরে যে কথাগুলো আছে, ওই যে বললাম, মন দিয়ে মন বুঝতে হবে, শরীর দিয়ে শরীর বুঝতে হবে, দুজনকে, দুজনের আকাঙ্ক্ষা চাহিদা বুঝতে হবে,
ওটা আপনাদের ব্যক্তিগত বিষয়, এগুলা এখানে বলা যাবে না। সেটা বুঝে আপনাদেরকে আগাইতে হবে। সবাই এইভাবে যদি চলতে পারেন, মানসিকভাবে স্যাটিসফাইড হবেন। আজকের লাইভ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবারও লাইভ করব, আলোচনা করব। আল্লাহ হাফেজ।